ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের আবার বিজ্ঞানের একটা অধ্যায় নিয়ে চলে এসেছি। আমরা আগের দিন শুরু করেছিলাম পর্যায় সারণী, আর আমার পেছনে তোমাদের রয়েছে এই আধুনিক পর্যায় সারণী, যেটা বর্তমানে এখনো চলে যাচ্ছে। এই পর্যায় সারণীর কোনো বিকল্প নেই। এর মধ্যেই আমরা আমাদের 118টি মৌলকে স্থাপন করে ফেলেছি এবং বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে, বিভিন্ন ধর্ম দিয়ে তাদেরকে আলাদা এবং তাদের সমগোত্রীয় মৌলগুলোকে একত্রিত করতে পেরেছি। তো আগের দিন যেটা বলেছিলাম, যা ইতিহাস, গল্প, পর্যায় সারণী নিয়ে বলেছিলাম, সেই সব শেষ। এই সব শেষের পরে বিজ্ঞানী মজলে তোমাদের সামনে এই সুন্দরতম পর্যায় সারণীটি তুলে ধরেছে। এখানে কিছু ফাঁকা অংশ আছে, সেই জায়গাটা আমি বলে দেবো তোমাদের কোথায় কি ফাঁকা আছে না আছে। তো এই হচ্ছে টোটাল পর্যায় সারণী, যেটা তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যেটা শুনতে পাচ্ছ সেটা ঠিক, তোমাদের মনে রাখতে হবে এই পর্যায় সারণীটা। এই পুরো 118টা মৌল না জানলেও তোমাদের প্রায় 50 থেকে 55টা মৌল মনে রাখতে হবে। সেটা কি কি বা কোনগুলো কেন মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো মেন্ডেলিফের পর্যায় সারণী আমি তোমাদের বলেছিলাম যে এই আধুনিক পর্যায় সারণী তৈরির আগে মেন্ডেলিফের পর্যায় সারণীটাই আমাদের সুস্থিত পর্যায় সারণী ছিল। তিনি শূন্য শ্রেণী বা নবম শ্রেণীর কথা বলে গিয়েছিলেন, তার নিষ্ক্রিয় মৌলগুলো সেখানে আবিষ্কার হয়নি বলে সেই শ্রেণীটা শূন্য ছিল। তারপরে নিষ্ক্রিয় মৌল আবিষ্কার এবং আরো অন্যান্য মৌল আবিষ্কারের ফলে বিজ্ঞানী মজলে এই আধুনিক পর্যায় সারণীটা তোমাদের সামনে তুলে ধরেছে। তো প্রথমে যেটা আগের দিন আমি বলতে গিয়ে ভুলে গিয়েছিলাম, যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে এই প্রতিটা শ্রেণীর আবার দুটো করে ভাগ ছিল। যেমন এটা 1 নম্বর শ্রেণী, এর এ বি ছিল। উদাহরণস্বরূপ বলতে পারো যে 1-এর এ তে ছিল হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তেমন 1-এর বি তে আবার ছিল কপার, এজি মানে সিলভার, আর এই মানে গোল্ড। এইগুলো 1-এর বি তে ছিল। এইভাবে তিনি নানা রকম ভাবে বৈশিষ্ট্য মিলিয়ে জিনিসটা চেষ্টা করেছিলেন সামঞ্জস্যপূর্ণ করার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। হয়ে না ওঠার কারণেই মজলে আমাদের জন্য এই অ্যাকুরেট পর্যায় সারণীটা আবিষ্কার করেছে, যাতেই আছে আমাদের সেম 7টা পর্যায়, আর আছে 18টি শ্রেণী। এই 18টা শ্রেণীর মধ্যে আমরা সব কিছুকে নির্বাচন করে নিতে পারি। দেখো, প্রথমেই দেখো, এই 1 নম্বর শ্রেণী ও 2 নম্বর শ্রেণীকে আমরা বলছি হালকা ধাতু। এরা কিন্তু ধাতু, কিন্তু তুলনামূলক হালকা। ঠিক তেমনি এই 3 থেকে এই 12 পর্যন্ত এই এতগুলো শ্রেণীর মধ্যে রয়েছে ভারী ধাতু। এগুলো সবই ধাতু, ভারী ধাতু, ঠিক আছে? আর এই 13 থেকে 17 এই 5টা শ্রেণীর মধ্যে রয়েছে অধাতু। আর এই শ্রেণীটা পুরোটাই আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এই 18 নম্বর শ্রেণীটা কে আমরা বলবো নিষ্ক্রিয় শ্রেণী বা নিষ্ক্রিয় গ্যাস। সেই হিসাবে তোমাদেরকে এটা মুখস্থ করে ফেলতে হবে, একদম চোখ বন্ধ করে। যদি নিষ্ক্রিয় গ্যাসগুলোর নাম বলে, একদম চোখ বন্ধ করে, হিলিয়াম, নিয়ম, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, একদম চোখ বন্ধ করে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এটা আমাদের সবার আগে মুখস্থ করতে হবে। এখানে হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক 2, তোমরা সবাই জানো। নিয়নের 10, আর্গনের 18, আর বাকিগুলো তোমরাদেরকে আমি বলে দেবো এখন। কিন্তু এই 3টে মনে রাখা অবশ্যম্ভাবী, মনে রাখতেই হবে। বাকিগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক মনে না রাখলেও এই 3টের মনে রাখতে হবে, ঠিক আছে? এইবার দেখো, এখানে আমরা বলছি যেমন এই পর্যায়, এই পর্যায়টাকে আমরা বলতে পারি, এই প্রথম পর্যায়, এই প্রথম পর্যায়টাকে আমরা বলি অতি
হ্রস্ব পর্যায়, ঠিক আছে। এটাকে আমরা বলি প্রথম হর্ষ পর্যায়, এটাকে আমরা বলি দ্বিতীয় হর্ষ পর্যায়, এটাকে আমরা বলি প্রথম দীর্ঘ পর্যায়, এটাকে আমরা বলি দ্বিতীয় দীর্ঘ পর্যায়, আর এটাকে আমরা বলি প্রথম অতি দীর্ঘ পর্যায়, আর এটাকে আমরা বলি দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। তাহলে এটা অতি হর্ষ, এটা প্রথম হর্ষ, এটা দ্বিতীয় হর্ষ, মানে এগুলো সব ছোট ছোট। এইটা প্রথম দীর্ঘ, এইটা দ্বিতীয় দীর্ঘ, এটা প্রথম অতি দীর্ঘ, আর এটা দ্বিতীয় অতি দীর্ঘ। তাহলে প্রথম পর্যায়ে দেখো এই একটা মৌল আছে, আর এই একটা মৌল আছে। তাহলে প্রথম পর্যায়ে আছে হিলিয়াম 1 আর হিলিয়াম 2। তাহলে এই হিলিয়াম 1 আর হাইড্রোজেন 1 এবং হিলিয়াম 2, তাহলে এখানে এদের ইলেকট্রন বিন্যাসটা কি হচ্ছে, যদি আমি তোমাদেরকে বলেছিলাম কি, আমার ঠিক খেয়াল আসছে না, যে কে এল এম এন ও এইভাবে আমাদের অরবিটাল গুলো অবস্থিত। এই ইলেকট্রনের নিউক্লিয়াসের প্রথমে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, তারপরে ও, এইভাবে অ্যালফাবেটিক্যালি আমাদের এইগুলো রয়েছে। তো আমাদের প্রথমে এই এইচ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1, ঠিক আছে, আর হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2। যেহেতু এটা নিষ্ক্রিয় মৌল, যেহেতু এটা নিষ্ক্রিয় মৌল, তাই এই এল এ আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2, এর বেশি ইলেকট্রন আমাদের এল এ থাকতে পারবে না। এটাকে আমরা শিখবো পরবর্তীতে, বা এরপরে বিস্তারিত বলবো। এখন শুধু তোমরা এটা জেনে রাখো যে হিলিয়ামের এল কক্ষে দুটো ইলেকট্রন থাকে এবং সে সুস্থিত। নিষ্ক্রিয় গ্যাস কথার অর্থ হচ্ছে ইলেকট্রন নেবেও না, ইলেকট্রন দেবেও না। ফলে এ পুরো নিষ্ক্রিয়, কারোর সাথে বিক্রিয়া করবে না, ইলেকট্রন দেবেও না, ইলেকট্রন নেবেও না। কিন্তু হিলিয়ামের আইসোটোপ আমি তোমাদের পড়িয়েছিলাম পারমাণবিক নিউক্লিয়াস চ্যাপ্টারে। তা এ কিন্তু একটা ইলেকট্রন নিতেও পারে, আবার একটা ইলেকট্রন দিতেও পারে। এ একটা ইলেকট্রন নিয়ে সুস্থিত হবে, কারণ এর বাইরের পক্ষে দুটো হয়ে যাবে, একটা দুটো, আর আরেকটা ছেড়ে দেবে যাতে ওর কোনো ইলেকট্রনই থাকবে না, নিয়েও সুস্থিত হতে পারে। এই হচ্ছে হাইড্রোজেনের সুস্থিত হওয়ার কারণ। কিন্তু হিলিয়াম প্রথম থেকেই কিন্তু সুস্থিত। আচ্ছা, এই ভারী ধাতু জায়গাটা আমি মুছছি, এখানেই তোমাদের আমি সব বোঝাবো, কারণ এই পর্যায় সারণীটা আমি মুছতে চাইছি, কারণ এটা মুছে দিলে আবার আমাকে লিখতে হবে, বা তোমাদের বুঝতেও অনেক সমস্যা হবে, তাই এটাকে মুছছি না। এটা অধাতু মনে রেখো, আর এইগুলো ভারী ধাতু, ঠিক আছে। তাহলে অতি হর্ষ শ্রেণীতে বা প্রথম পর্যায়ে আমাদের দুটো মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম। তারপরে যেটা আমাদের প্রথম হর্ষ শ্রেণী, সেখানে কটা মৌল আছে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে এখানে আছে টোটাল 8টা মৌল। এই 8টা মৌলের প্রত্যেকটা মৌলেরই তুমি ইলেকট্রন বিন্যাসে দেখতে পাবে কে কক্ষ দুটো থাকে ভরে গেছে। লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন পারমাণবিক ক্রমাঙ্ক কত, 3, তাই লিথিয়ামের কে এর পরে এল কক্ষ একটা যাবে, লিথিয়াম গেল। বেরিলিয়ামের কি হবে তাহলে ইলেকট্রন বিন্যাস, প্রথম কক্ষে দুটো, তারপরে কক্ষে দুটো, বেরিলিয়ামের দুটো। এইবার আমাদের এই কে কক্ষ দুটো ইলেকট্রন থাকলে যখন সুস্থিত হয়ে যাচ্ছে, কিন্তু এল কক্ষে 8টা ইলেকট্রন থাকে, এই 8টা ইলেকট্রন থাকে, সেই তারপরে গিয়ে সেটা সুস্থিত হয়। যেমন নিয়নের আছে, নিয়নের ইলেকট্রন বিন্যাস হবে 2,
8, কারণ নিয়নের তোমার পারমাণবিক ক্রমাঙ্ক 10। ঠিক তেমনি বেরিলিয়াম হয়ে গেল। এবার আসছি বোরনে। দেখো বোরন এর হচ্ছে 3, তারপরে কার্বনে 4, তারপরে অক্সিজেনের 2, অক্সিজেনে আছে কটা টোটাল ইলেকট্রন সংখ্যা, না অক্সিজেন নয় নাইট্রোজেনের 7, তাহলে 5, অক্সিজেনে আছে 6, আর ফ্লুরিনে আছে 7, আর এই হচ্ছে নিয়নে 8, নিয়ন নিষ্ক্রিয় হলো। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন, এর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, এর বাইরের কক্ষে 3টে ইলেকট্রন, এর বাইরের কক্ষে 4টে, এর বাইরের কক্ষে 5টা, এর বাইরের কক্ষে 6টা, এর বাইরের কক্ষে 7টা, এর বাইরের কক্ষে কিন্তু 8টা ইলেকট্রন আছে। তাহলে এই একটা পর্যায়ে এই 1 থেকে 8 পর্যন্ত যোজ্যতা সম্পন্ন মৌল রয়েছে। প্রথম পর্যায়ে 1 আর 2 ছিল, কিন্তু তারপরে 1 থেকে 8 যোগ্যতা সম্পন্ন মৌলগুলি আমাদের রয়েছে। ঠিক পরের ক্ষেত্রেও তুমি তাই দেখতে পারবে। এইটাই আমি এই সোডিয়াম ম্যাগনেসিয়ামেও দেখবে সেম আছে, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। ঠিক আছে, তাহলে আমাদের এইটাই কিন্তু বহিস্থ কক্ষের ইলেকট্রন। বহিস্থ কক্ষের ইলেকট্রন কিন্তু 2 আমরা কেটে দিচ্ছি সব জায়গায়। 1 2 3 4, এখানে 7 6 5 এই 8, তাহলে বহিস্থ কক্ষে কিন্তু 1 থেকে 8টা পর্যন্ত ইলেকট্রন থাকছে, এবং এই বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপরে ভিত্তি করে আমরা যোজ্যতা নির্ণয় করতে পারি। আর এই যোজ্যতাই আমাদের পরবর্তী চ্যাপ্টার আয়নীয় এবং সমযোজী বন্ধন শেখার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে এখানে 1 থেকে 8 যোগ্যতা সম্পন্ন মৌলগুলি রয়েছে, এবং এই প্রথম হর্ষ শ্রেণীতে মৌলের সংখ্যা হচ্ছে 8টি। এইবার দ্বিতীয় হর্ষ শ্রেণী পর্যায়েও মৌলের সংখ্যা 8টি। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে এর 11, এর 12, এর 13, এর 14, এর 15, এর 16, এর 17, এর 18। এই 20 পর্যন্ত না, তোমাদের এই 30 পর্যন্ত মনে রাখতেই হবে। এই 30 পর্যন্ত তোমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, এটা 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, আর এই হচ্ছে 36 কীর্তন। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতেই হবে। 1 2 ওখানে লিখেছি, 3 4 5 6 7 8 9। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, টাইটানিয়াম, ক্রোমিয়াম। এইভাবে তোমাদেরকে এই জিঙ্ক পর্যন্ত মনে রাখতেই। এই 30টা তোমরা মনে রাখবে, তারপরে কোন কোনগুলো মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদেরকে বলে দেব। তাহলে এইখানে যেটা বোঝাচ্ছিলাম সেটা দেখো। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে 2 8 আর 1 11, 2 8 আর 2 12, 2 8 আর 3 13, 2 8 4 14, 2 8 5 15, 2 8 6 16, 2 8 7 17,
2 8 8। তাহলে দেখো এটা আবার লিথিয়ামের সাথে সামঞ্জস্য না? লিথিয়ামের কি ছিল? 2 1। বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়াম সামঞ্জস্য না? 2 2। এখানেও দেখো বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন, এরও বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, এরও বহিস্থ কক্ষে একটা, এরও বহিস্থ কক্ষে একটা। ঠিক তার মানে তুমি যদি এই শ্রেণী বরাবর পর পর চলে আসো, এদের প্রত্যেকের বহিস্থ কক্ষে একটা করে ইলেকট্রন আছে। তুমি যদি এই শ্রেণী বরাবর পর পর ইলেকট্রন বিন্যাস করো, এদের সবার বহিস্থ কক্ষে দুটো ইলেকট্রন আছে। ঠিক সবগুলোর ক্ষেত্রেই তাই। এইবার আমরা শিখব, এখান থেকে আমরা বেরিয়ে গেল 14। তাহলে এই শ্রেণীতেও মোট কটা মৌল আছে? 1 2 3 4 5 6 7। ঠিক আছে? তাহলে প্রথম পর্যায়ে আমাদের দুটো মৌল আছে, তারপরে প্রথম হর্ষ পর্যায়ে আমাদের 8টা মৌল আছে, দ্বিতীয় হর্ষ পর্যায়ে আমাদের 8টা মৌল আছে। এইবার চতুর্থ পর্যায় আর পঞ্চম পর্যায়টা এবার আমরা দেখে নেব। ঠিক আছে? তাহলে সবার আগে তোমাদের মুখস্থ করতে হবে কি? নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণীটা। নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণীটা তোমরা মুখস্থ করবে। নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণীটা হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে? এইটা মুখস্থ করবে। 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করবে। হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, তারপরে হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এইভাবে মুখস্থ করবে। পটাশিয়াম, ক্যালসিয়াম, এইভাবে মুখস্থ করবে। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই হচ্ছে, এইটা মাস্ট, এইটুকু মাস্ট মুখস্থ করতেই হবে। এই 30টা মৌল যেন ঠোঁটের আগায় থাকে। তারপরে আমি বলে দেবো যে কোন কোন শ্রেণীগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যেমন এই দেখো, এখানে আছে এইউ, এইউ মনে থাকবে, এইউ সোনা। এইচজি পারদ মনে থাকবে। এজি সিলভার মনে থাকবে। পিটি প্ল্যাটিনিয়াম মনে থাকবে। এখানে ইউরেনিয়াম আছে, নেপচুনিয়াম আছে, প্লুটোনিয়াম আছে, মনে থাকবে। এটা আছে থোরিয়াম। ঠিক আছে? মনে থাকবে। মনে করতে হবে এইটাকে অসমিয়াম, সব থেকে ভারী ধাতু, এটাকে মনে রাখতে হবে। সিজিয়াম, এটা কেন মনে রাখতে হবে পরে বলবো। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই এটা একটা শ্রেণী, এটাকে মনে রাখতে হবে। ঠিক আছে? অক্সিজেন, সালফার, এই শ্রেণীটাকে মনে রাখতে হবে পোলোনিয়াম পর্যন্ত। এই নিক্টোজেন শ্রেণীটাকে মনে রাখতে হবে। ঠিক আছে? এটাকে চ্যালকোজেন বলে, এটাকে নিক্টোজেন বলে। ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। ফ্লুরিন, ক্রোমিন, ব্রোমিন, আয়োডিন, এই জিনিসটা মনে রাখতে হবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। সেগুলো আরো আমি পরের দিন ডিটেলে বলে দেবো যে কি কি, কেন, কখন, কিভাবে মনে রাখতে হবে, সেটা আমি বলে দেবো। কিন্তু এই 30টা পর্যন্ত মাস্ট মুখস্থ করবে। আর এইখানে একটা, দুটো, তিনটে, এই টোটাল 33টা মৌল যেন পরের দিনের আগে ঠোঁটের আগায় থাকে। ঠিক আছে? পরের দিনের আগে যেন ঠোঁটের আগায় থাকে। এবার যেটা বোঝাচ্ছে, এইবার দেখো পর্যায় 4, এটাকে আমরা বলছি প্রথম অতি
প্রথম দীর্ঘ পর্যায়। তাহলে এখানে আছে কে মানে পটাশিয়াম, ক্যালসিয়াম, টিআই, ভি ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এইভাবে চলতে চলতে গ্যালিয়াম, আর্সেনিক, ব্রোমিন, ক্রিপ্টন, এই পর্যন্ত কিছু। ঠিক আছে, গেলে আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে টোটাল 18টা মৌল। এই 18টা মৌলের ক্ষেত্রে দেখো কে 19, এই 19-এর ইলেকট্রন বিন্যাস আমরা আবার কি করছি 2 8 8 1। ঠিক এর উপরে সোডিয়াম ছিল 11, 2 8 1। এর উপরে লিথিয়াম ছিল 3, 2 1। আর এমনি উদাহরণস্বরূপ হাইড্রোজেন 1। তাহলে প্রথম পর্যায় একটা অরবিটাল, দ্বিতীয় পর্যায় দুটো অরবিটাল, তৃতীয় পর্যায় তিনটে অরবিটাল, চতুর্থ পর্যায় চারটে অরবিটাল। তাহলে পর্যায় যত নিচের দিকে নামছে, যে পর্যায়গুলো আছে, প্রথম পর্যায়ে একটা, দ্বিতীয় পর্যায়ে আরেকটা, তৃতীয় পর্যায়ে আরেকটা, চতুর্থ পর্যায়ে আরেকটা, পঞ্চম পর্যায়ে আরেকটা, ষষ্ঠ পর্যায়ে আরেকটা, সপ্তম পর্যায়ে আরেকটা। তাহলে টোটাল এই পর্যন্ত যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমি দেখতে পারবো এই মৌলটার হতে 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 তোমার এখানে 1 2 3 4 5 6 7-এ গিয়ে পৌঁছায়। আশা করছি আমি কি বুঝাতে চাইছি তোমাদেরকে বুঝাতে পারবো। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? অর্থাৎ পর্যায় বাড়ার সঙ্গে সঙ্গে একটা করে অরবিটাল বেড়ে যাচ্ছে। এই গেল। এইবার দেখো এখানে আমাদের আছে 18টা, এখানেও আছে 18টা, এটাই আছে 32টা, আর এটাই আছে 29টা। এখানে যদি আমি লিখেছি, যদি দেখো ফ্রান্সিয়াম, রেবিডিয়াম, তারপরে এখানে একটা 89 থেকে 103 পর্যন্ত আছে, যেটা স্টার দিয়ে নিচে লেখা। 1 2 3 4 5 6 7 8 এরকম করে করে গুনতে থাকো। যদি এটা যদি 118 পর্যন্ত হয়ে থাকে, তাহলে তোমরা দেখতে পাবে এইখানে কিছু গ্যাপ আছে, যেগুলো এই জায়গাতে রয়েছে। এই মৌলগুলোকে আমরা ধরে নেওয়া হয়েছে এখানে কিছু গ্যাপ আছে, সেই গ্যাপের জন্য এই পর্যায়টা অসম্পূর্ণ পর্যায় বলে, এবং এখানে 29টা মৌল আছে। ঠিক আছে, এই 29টা মৌল আছে। এইবার দেখো এইখানে এই 57 থেকে 71 এই জায়গায় যে মৌলগুলোকে পড়েছে, তাদের ধর্মটা এমনই ধর্ম যে তাদেরকে আমরা একত্রিত করে বলছি ল্যান্থানাইড। এই এল এ মানে ল্যান্থানাম, এই ল্যান্থানাম দিয়ে এই মৌলগুলো শুরু হয়েছে বলে এর নাম হয়েছে ল্যান্থানাইড। তাহলে এল এ সি ই পি আর এন ডি পি এম এস এম এ ইউ জি ডি টি পি বি ওয়াই এইচ ও ই আর টি এম ওয়াই বি এল এল ই। এই পর্যন্ত এই যে রয়েছে 57 থেকে 71, তাহলে এখানে লেখো 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71। এই যে 57 থেকে 71 পর্যন্ত এই টোটাল 14টা মৌলকে আমরা বলে ফেলছি হচ্ছে ল্যান্থানাইড। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, এই টোটাল 15টা মৌলকে আমরা বলে ফেলছি ল্যান্থানাইড। এই ল্যান্থানাইডের প্রত্যেকে পর্যায় 6-এ অবস্থান করছে, পর্যায় 6-এ। ঠিক এই পর্যায় 6-এর তৃতীয় শ্রেণীর নিচে রয়েছে পর্যায় 7।
আর এই পর্যায় 7-এর তৃতীয় শ্রেণীতেও ঠিক 89 থেকে 103 পর্যন্ত 15টা মৌল আছে, যারা ওই একই ধর্মে নিজেদেরকে তৈরি করেছে বা একই ধর্ম প্রদর্শন করেছে। তাদের আমরা বলি অ্যাক্টিনাইড। তাদের আমরা বলছি অ্যাক্টিনাইড। এই অ্যাক্টিনিয়াম দিয়ে শুরু হয়েছে বলে এর নাম দেওয়া হয়েছে অ্যাক্টিনাইড। তাহলে তোমাদের ওই 33টা মৌলের মধ্যে এই দুটো নামও জুড়ে গেল। তাহলে La57 ল্যান্থানাম, আর AC89 অ্যাক্টিনিয়াম। এই দুটোকেও মনে রাখতে হবে। ঠিক তেমনি এই 90তম মৌলটার নাম হচ্ছে TH90। এটা সবাই তোমরা আগের দিন পরমাণু নিউক্লিয়াসে আমি পড়িয়েছি। এটা হচ্ছে থোরিয়াম, এটা মনে রাখবে অবশ্যই, থোরিয়াম। ঠিক 92তম মৌলটা হচ্ছে ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের আইসোটোপ গুলো আশা করছি তোমাদের মনে আছে। ঠিক 93তম মৌলটা হচ্ছে নেপচুনিয়াম। 94তম মৌলটা হচ্ছে প্লুটোনিয়াম। আর এই ইউরেনিয়ামের পরে যত এই মৌলগুলো আবিষ্কৃত হয়েছে, এদেরকে আমরা বলি হচ্ছে ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়ামোত্তর মৌল মানে ইউরেনিয়ামের পরে আবিষ্কৃত হয়েছে এইরকম মৌল। এরা প্রায় সবাই, এই অ্যাক্টিনাইডের যে কটা আছে প্রায় সবাই তেজস্ক্রিয়তা নির্দেশ করে। তাহলে এই লিস্টে তোমাদের ঢুকে গেল ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম আর নেপচুনিয়াম। এই জিনিস কটা ঢুকে গেল। এই হচ্ছে তোমাদের লিস্ট। আরো অনেক কিছু এর মধ্যে আছে, সেগুলো আস্তে আস্তে বলবো। তার আগে তোমরা একবার যেটুকু বললাম একবার এই 30 পর্যন্ত মৌলগুলো দেখে নাও, আর এই ল্যান্থানিয়াম, অ্যাক্টিনিয়াম এই জিনিসগুলো দেখে নাও, তারপরে আমি পরবর্তী পার্টটা শুরু করছি। তো এটাই মেনলি পর্যায় সারণীর মেন ব্যাখ্যা। ঠিক আছে, এই যে প্রথম শ্রেণীটা রয়েছে এটাকে আমরা ক্ষারীয় শ্রেণী বলি। এই শ্রেণীটার নাম হচ্ছে ক্ষারীয় শ্রেণী। এইগুলো আমি জাস্ট আজকে বলে দিচ্ছি, তোমরা একবার রিভাইজ করবে ক্লাসটা দেখে, বা বই থেকে একবার পড়ে দেখতে পারো। আমি পরের ভিডিওতে কেন বলা হয় কি বলা হয় বিস্তারিত বুঝিয়ে দেবো। এটাকে আমরা বলছি ক্ষারীয় শ্রেণী। এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এই যে এই শ্রেণীটাকে আমরা বলছি হচ্ছে চ্যালকোজেন। এই শ্রেণীটাকে বলছি আমরা হচ্ছে নিক্টোজেন। এই যে 17 নম্বর শ্রেণীটা হচ্ছে আমাদের হ্যালোজেন মৌল। আর 18 নম্বরটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। আর এই তিন থেকে ভারী যে ভারী ধাতুগুলো রয়েছে এগুলোকে আমরা সন্ধিগত মৌল বলে থাকি। আর এখান থেকে এই জিনিসগুলো যেগুলো বললাম সেগুলো তোমরা দেখো। পরের দিন আমি এই নিক্টোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন এর ব্যাখ্যাগুলো ভালো করে দেব। এগুলোকে কেন বলা হয়, কি জন্য বলা হয়, বা এদের কি কাজ, বা এই শ্রেণীগুলো কোনটা কোনটা, এইগুলো তোমাদের সবই মুখস্থ করতে হবে। সেটা আমি পরের দিন টু দি পয়েন্ট বলে দেবো, যে এই এই মৌলগুলো তোমাদের পারমাণবিক ক্রমাঙ্ক সহ মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে বা কিছু সমস্যা থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি আমাদের এই সকলের ক্লাস ভালো লেগে থাকে। তাহলে তুমি চ্যানেলের বেল আইকনটা ক্লিক করে রাখতে পারো, যাতে যখনই আমাদের ক্লাস আসে সেই ক্লাসটা তোমার চোখে পড়ে এবং তুমি সেটা দেখতে পারো, তাহলে তোমার কাজে লাগে। আর একটা জিনিস যেটা বলার, যে এখানে যেটা বোঝাচ্ছিলাম যে এই যে মৌলটা যে পর্যায়ে রয়েছে তার বহিস্থ কক্ষপথ সেটাই হবে।
ভাবো একে রয়েছে এর একটাই কক্ষ, দুয়ে রয়েছে এর দুটোই কক্ষ, তিনে রয়েছে এর তিনটেই কক্ষ, চারে রয়েছে এর চারটেই কক্ষ। কিন্তু এর যোজ্যতা বা ভ্যালেন্সি ইলেকট্রন বা বহিস্থ কক্ষে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা নির্ণয় করবে কিন্তু তার শ্রেণী, তার শ্রেণীর উপর নির্ণয় করবে এইটা। যেমন এখানে সবার কিন্তু ভরে যাবে, কক্ষ ভরে যাবে। এইখানে তার যোগ্যতা নির্ণয় করবে তার শ্রেণী, সেটা কি করে করবে সেটা আমি পরের দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের দিন আমরা পর্যায় সারণীটা শেষ করে ফেলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে যে জিনিসগুলো করবো তার জন্য পর্যায় সারণীটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা পড়াটা রিভাইজ করো এবং যেটুকু বললাম সেইটুকু দেখে এসো। থ্যাংক ইউ।